আকাশ দ্রুত সন্ধ্যার সামনে গিয়ে মেঝেতে দু হাঁটু ঠেকিয়ে বসে। এরপর দু হাতে টেনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ অসহায় কণ্ঠে বলে, সন্ধ্যা মালতী, আমাকে রেখে যেও না। সন্ধ্যা রাগে গায়ে যা শক্তি ছিল সব প্রয়োগ করে আকাশকে ধাক্কা মারে। তার ভাই তাকে কখন থেকে ডাকছে, অথচ এই লোকটা তাকে ঘরে আটকে রেখেছে। সন্ধ্যার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করলো, অসুস্থ মস্তিষ্কের লোক আপনি, ডক্টর না দেখিয়ে আমার উপর কেন টর্চার করছেন? সন্ধ্যার মনের কথা মনেই রইল। আকাশ অসহায় চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরতে গেলে এবার সন্ধ্যা না পেরে রাগে জিদ্দে একতলা থুতু আকাশের মুখে নিক্ষেপ করে। সাথে সাথে আকাশ চোখ বুজে নেয়। এতক্ষণে করা সন্ধ্যার প্রতিটি আঘাত আকাশ মেনে নিতে পারলেও এবারের করা সন্ধ্যার কাজটা আকাশের সহ্য হলো না। সন্ধ্যা এই কাজ দ্বারা কি তাকে ঘৃণার পরিমাণ বোঝালো? আকাশের বুকটা হঠাৎ কেমন যেন মুচড় দিয়ে উঠল। মনে হলো একটা চিনচিনে ব্যথা বিদ্যুৎ বেগে পুরো দেহে ছড়িয়ে পড়েছে। একটু পর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায় আকাশ। সে দেখল সন্ধ্যা দুহাতে মুখ লুকিয়ে ফোপাচ্ছে। আকাশ ঢোকিল। লালিত চোখ জোড়ায় জলকণা চিকচিক করছে। আসমানি নুমান অনবরত দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলতে বলেছে আকাশকে। সন্ধ্যা নিজেকে সামলে দ্রুত আকাশের সামনে থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মলিন মুখে দেখল সন্ধ্যাকে। হাঁটু নিচ পর্যন্ত অবহেলে পড়ে থাকা চুলগুলোর দিকে তাকিয়ে রইল। এই চুলের অধিকারিণীকে ছাড়া সে পাথর হয়ে বেঁচেছিল। তার সন্ধ্যা মালতীর প্রতিটি ক্ষত তাকে তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে বাচ্চাদের মতো কাঁদিয়েছে। এই কয়টা মাস কত হাজারবার চোখ ভিজেছে তার হিসেব নেই। অথচ সেই মেয়েটাই তাকে কতটা ঘৃণা করে একটু আগে সেটাই বুঝিয়ে দিল। এর চেয়ে তো সেটাই ভালো ছিল যখন সে ভাবত সন্ধ্যা পুড়ে গিয়েছে, আর তার থেকে বিদায় নেয়ার আগে তার সন্ধ্যা মালতী তাকে এক ভালোবাসায় মোড়ানো চিঠি দিয়ে গিয়েছে। আকাশও ভেবেছে মেয়েটার মনে তার জন্য কত অনুভূতি আছে। আসলে কিশোরী মেয়েরা কখনো খুব ভয়ানকভাবে ভালোবাসতে জানে, যার রেশ সারা জীবনেও কাটে না। নয়তো এই কিশোরী মেয়েরাই আবেগে ভাসে, যা দুদিনেই কেটে যায়। তবে কি সন্ধ্যা দ্বিতীয় সারির মেয়ে? সন্ধ্যার আবেগ কেটে গিয়েছে? কথাগুলো ভেবে আকাশ মাথা নিচু করে ঢোকিল। সন্ধ্যা পুড়ে যাচ্ছে ভেবে লাস্ট যখন চিৎকার করে কেঁদেছিল, আজও সেভাবেই কাঁদতে ইচ্ছে করছে আকাশের। আকাশ ডান হাতে ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। মুখে লেগে থাকা সন্ধ্যার ছিটানো থুথু ডান হাতে মুছে দেয়। এরপর ঝাপসা চোখ জোড়া দুহাতে ডোলে সামনে তাকিয়ে দেখল সন্ধ্যা ফুপিয়ে কাঁদতে কাঁদতে দরজায় থাপ্পড় দিচ্ছে। আসমানি নোয়ান দরজার উপাস থেকে বুঝলেন সন্ধ্যা অনেকক্ষণ থেকে দরজায় থাপ্পড় দিচ্ছে। তার খারাপ লাগলো। আকাশ মেয়েটার সাথে এরকম জোর জবরদস্তি করছে কেন? এক পর্যায়ে আসমানি নোয়ান চেঁচিয়ে বলে ওঠেন, আকাশ, তুমি কি দরজা খুলবা না? তুমি দেখতেছো না জান্নাত তার ভাইরে চাইতাছে? তুমি ওর সাথে এরকম জবরদস্তি করে ওরে মাইরা ফেলতে চাও? মায়ের কথায় আকাশের বুক কাঁপল। তার সন্ধ্যা মালতী তার কাছে থাকলে মরে যাবে? ঢুকিল আকাশ। দুর্বল পায়ে এগিয়ে এসে সন্ধ্যার পেছনে দাঁড়িয়ে দরজা খুলে দেয়। দরজা খোলা পেয়ে সন্ধ্যা হুড়মুড়িয়ে বেরিয়ে সামনে আসমানি নোয়ানকে দেখে সন্ধ্যা আসমানি নোয়ানকে জড়িয়ে ধরেই ফুপিয়ে ওঠে। ভদ্রমহিলা খেয়াল করলেন সন্ধ্যার শরীর কাঁপছে। আকাশের দিকে চেয়ে রেগেই বলে, আকাশ, কি করছো তুমি আমার জান্নাতের সাথে? আকাশ একবার মায়ের দিকে তাকায়, এরপর চোখ সরিয়ে নির্জীব চোখে সন্ধ্যার দিকে তাকায়। আসমানি নোয়ান সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে দ্রুত পায়ে নিচে নেমে যায়। সন্ধ্যার সৌম্যকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সৌম্য দু হাতে বনুকে জড়িয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার বনু ঠিক আছে ভেবে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না বনু, আছি আমি তো, এই যে আমি এসেছি। এরপর সন্ধ্যাকে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মাথায় হিজাব নেই, চুলের যাচ্ছে তাই অবস্থা। কলেজ ড্রেসের ওড়না এলোমেলো হয়ে আছে। সৌম্যর অসহায় লাগলো। সে সবসময় ভাই হিসেবে দায়িত্ব পালন করতে পারে না। তার বনুকে আগেভাগে সব বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারে না। দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে ভারী গলায় বলে, সরি বনু, আমি আবারও তোকে আগলে নিতে পারলাম না।
আসমানি নোয়ান শিমু অবাক হয়ে এদের দুই ভাই বোনকে দেখে। এরকম ভাই বোনের সম্পর্ক দেখলে চোখ ঝুরিয়ে যায় যেন। সন্ধ্যার তার ভাইয়াকে হাতের ইশারায় বোঝায় সেখান থেকে চলে যেতে চায়। সৌম্য সন্ধ্যার হাত ধরে উল্টো ঘুরে কয়েক পা এগিয়ে যায়। আকাশ সিঁড়িতে দাঁড়ানো ছিল। সন্ধ্যার চলে যাওয়াটা সে মানতে পারল না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে এসে সন্ধ্যাকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে। সে কিভাবে থাকবে তার সন্ধ্যাকে ছাড়া? বিড়বিড় করে আওড়ায়, সন্ধ্যা বলতি, আমাকে ছেড়ে যাও না প্লিজ। এরপর সন্ধ্যাকে ছেড়ে দু হাতের আঁচলায় সন্ধ্যার মুখ নিয়ে ভাঙা কণ্ঠে বলে, আমি তোমাকে আর মারবো না সন্ধ্যা বলতি, আর বাজে কথা বলবো না, বিশ্বাস করো প্লিজ, যেও না তুমি। আমি কিভাবে? বাকিটুকু শেষ করার আগেই সৌম্য রেগে আকাশকে ধাক্কা দিয়ে সন্ধ্যার থেকে ছুড়িয়ে দেয়। রাগান্বিত স্বরে বলে, একদম আমার বোনুর কাছে ঘেসবেন না। আমি বলেছি তো খুব তাড়াতাড়ি আমার বোনের আর আপনার ডিভোর্স করিয়ে দিব আমি। আকাশ জ্বলন্ত চোখে তাকায় সৌম্যর দিকে। তেরে গিয়ে আবারও সৌম্যর গলা চেপে ধরে চিৎকার করে বলে, আমি আমার বউকে ডিভোর্স দিব না। তুই কেন বারবার এই কথা বলছিস? তোকে মেরে ফেলবো আজ। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আসমানি নোয়ান ছেলেকে ধরার জন্য এগিয়ে আসার আগেই সন্ধ্যা আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। দু হাতের সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। এই লোকটা এমন কেন? তাকে আর তার ভাইকে কি মেরে ফেলতে চাইছে? সৌম্য ঢোক গিলে তার বোনকে বাঁ হাতে জড়িয়ে ধরার আগেই আকাশ সন্ধ্যাকে জোর করেই টেনে আবারও নিজের সাথে জড়িয়ে নেয়। ঢোক গিলে বলে, আমি তোমাকে কোথাও যেতে দেব না সন্ধ্যা বলতি। সন্ধ্যা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ি করছে। সৌম্য আবারও তার বোনকে সরিয়ে নেওয়ার জন্য এগোয়। তার আগে আসমানি নোমান আকাশকে টেনে সন্ধ্যার থেকে ছাড়িয়ে আকাশের বাম গালে পরপর কষিয়ে দুটো থাপ্পড় মারে। রেগে আওয়াজ তুলে বলে, তুমি এত অমানুষ কবে থেকে হইছো? দেখতেছো না জান্নাত তোমার কাছে থাকতে চাইতেছে না, কান্তাছে? ওর সাথে এরকম জবরদস্তি করতেছো কেন? কই পাইছো এসব স্বভাব? আসমানি নোয়ানের কাজে সৌম্য, সন্ধ্যা, শিমু সকলেই বিস্ময় চোখে তাকায়। আকাশ ঝাপসা চোখে মায়ের দিকে তাকালো। তার মা ঠিকই বলেছে, সন্ধ্যা তাকে চাইছে না। সে যতবার সন্ধ্যাকে ধরতে গিয়েছে ততবারই সন্ধ্যা তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ঘৃণার ভারে থুতু ছুঁড়েছে তার দিকে। কিন্তু সে কী করবে? এত কিছুর পরও সে নির্লজ্জের মতো সন্ধ্যাকে চাইছে। সে যে পারছে না। আকাশ ঢুকিল। এরপর হঠাৎই এগিয়ে এসে এক হাতে সৌম্যর হাত আর এক হাতে সন্ধ্যার হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বের করে দেয়। এরপর ডান হাতের আঙ্গুল তুলে চিৎকার করে বলে, আর কখনো কেউ আমার চোখের সামনে আসবে না, আমিও যাব না। আসলে দুটোকে জ্যান্ত কবর দিয়ে দেব, মাইন্ডেড। কথাটা বলেই সন্ধ্যা আর সৌম্যর মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয় আকাশ। শরীর কাঁপছে। নিজেকে সামলাতে ডান হাত তুলে দরজায় রেখে চোখ জোড়া বুজে নেয়। দরজার ওপাশে সন্ধ্যা আর সৌম্য দুজনে হতভম্ব হয়ে চেয়ে আছে। তারা বুঝতেই পারেনি আকাশ এরকমটা করবে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার হাত ধরে রাস্তার দিকে এগিয়ে যায়। সন্ধ্যা পিছু ফিরে বন্ধ দরজার দিকে নির্বাক চাহনিতেছে। সৌম্য বাইকের কাছে এসে দাঁড়িয়ে সন্ধ্যার ছেড়ে দেয়া চুলগুলো যত্ন সহকারে খোপা করে দিল। এরপর এলোমেলো ওড়না ঠিক করে দিল। সন্ধ্যাকে কিছু জিজ্ঞেস করলো না, তবে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার তাকে ভাবাচ্ছে। সোমা বাইকে উঠে বসে বাইক স্টার্ট দেয়। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু উঠে বস। সন্ধ্যার দৃষ্টি আকাশদের বাড়ির দিকে ছিল। ভাইয়ের ডাকে দৃষ্টি সরিয়ে নিল। এরপর এক সাইডে পা রেখে বাইকে উঠে বসে। ডান হাতে সৌম্যর পেট জড়িয়ে সৌম্যর পিঠে মাথা ঠেকিয়ে রাখে। মুখটা মলিন। সৌম্য বাইক নিয়ে জায়গাটা প্রস্থান করল। চোখের পলকে আকাশের বাড়ি আড়াল হয়। সাথে সাথে সন্ধ্যার দু চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশই তখন থেকে দরজা ধরে দাঁড়িয়ে আছে। দম বন্ধ লাগছে তার। মনে হচ্ছে সহ্যের সীমা পেরিয়েছে। বহু কষ্টে একটা ঢোক গিলল। এরপর উল্টো ঘুরে মায়ের দিকে তাকায়। আসমানি নোমান নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশ মায়ের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, শুনেছিলাম মায়ের দো আল্লাহ ফিরে দেয় না, প্রমাণও পেয়েছি। আমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম বলে তুমি বলেছিলে। একটা সময় আমি দিনের পর দিন কেঁদে কেঁদে সন্ধ্যাকে চেয়েও পাবো না। আসলে আমি মাসের পর মাস কেঁদেও আমার সন্ধ্যাকে পাইনি। আর তারপর একদিন তুমি বললে আমি সন্ধ্যাকে ঠিকই খুঁজে পেয়ে যাব। তোমার সে কথাও ফলে গিয়েছে মা। এই তো আজ আমি আমার সন্ধ্যাকে খুঁজে পেয়েছি।
কিন্তু তুমি হয়তো এই দোয়া করতে ভুলে গিয়েছিলে যে সন্ধ্যা মালতী যেন আমাকেই ভালোবাসে, আর তাই সন্ধ্যা মালতী আমায় ভালোবাসে না, আমায় আর চায় না। তোমার সব দোয়াই তো কবুল হয়ে গেল মা। এবার তবে কষ্ট করে এই দোয়াটা করে দাও, আমি যেন খুব দ্রুত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কথায় আছে, জীবিত ফুলে কেউ ঘ্রাণ নেয় না, অথচ শুকনো মালায় পূজা করে। ঠিক যেমন সন্ধ্যা মালতী হারিয়ে গেলে আমি সন্ধ্যা মালতীকে ভালোবেসেছি, এবার নয় আমি হারিয়ে গেলে সন্ধ্যা মালতী আমায় ভালোবাসবে। মরে গিয়ে হলেও সন্ধ্যা মালতীর ভালোবাসা আমার চাই। আসমানি নোয়ান ছলো ছলো দৃষ্টিতে ছেলের পানে চেয়ে থাকে। আকাশ কথাগুলো বলে ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেলে। এরপর বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে গিয়েও কোণার দিকে একটা ঘরের দরজার সামনে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, চিন্তা করো না, তোমাকে না মেরে মরবো না। তোমার মতো অমানুষকে মারার জন্য সন্ধ্যা মালতীকে ছাড়া একদিনের জন্য হলেও বাঁচতে চাই। একটু থেমে ঢোক গিলে বলে, হাজার হোক বাবা তো, তাই তোমাকে মারতে একটু সময় লাগছে। লাস্ট কথাটা শক্ত করে বলতে গিয়েও পারল না, গলা বেঁধে আসছিল। আকাশ আর এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে তার ঘরের দিকে এগিয়ে যায়। সাইফুদ্দিন নোয়ানের চোখে মুখে অসহায়ত্ব। ছেলের কথাটা একদম কলিজায় গিয়ে লেগেছে। বুকটা ভার লাগলো খুব। মলিন মুখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ ডিভানের উপর বসে আছে, মাথা নিচু তার, দুহাতে জমা করে কপালে ঠেকিয়ে রেখেছে। বারবার সন্ধ্যার থুথু নিক্ষেপ করার দৃশ্য চোখের সামনে ভাসছে। কিছুতেই ভুলতে পারছে না সন্ধ্যা তাকে এতটা ঘৃণা করে। সে যে মানতে পারছে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আকাশের। তার সন্ধ্যা মালতীর চোখে ঘৃণা দেখার মতন সাহসী সে নয়। সৌম্যর মতন সন্ধ্যা মালতীও কি ভাবে সেই সন্ধ্যাদের সাথে প্রতিটা অঘটনের সাথে জড়িত? তার বাবা এসবের পেছনে আছে, সে তো জানতো না, কিন্তু সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে যেখানে তার ঘরেই শত্রু বসে আছে? তাকে অবিশ্বাস করাটাই তো স্বাভাবিক। কথাগুলো ভেবে মুখটা মলিন হয়ে আকাশে। কোথায় যেন শুনেছিল, হয় নারীরা পুরুষদের গড়ে, নয়তো নারীদের ছোঁয়ায় পুরুষেরা ধসে পড়ে। একটা সময় কথাটা একদম ভিত্তিহীন মনে হলেও আজ ভীষণ অর্থপূর্ণ লাগলো আকাশের কাছে। সে তো কখনো চায়নি কোনো নারী এসে তার জীবন গড়ে দিক, আর না তো চেয়েছে কোনো নারীর ছোঁয়ায় তার জীবনে ধস নামুক। কিন্তু সন্ধ্যা তার জীবনে এসেছিল, তারপর হারিয়েও গেল, আবারও ফিরে এলো, তবে তাকে ভুলে গিয়ে। আকাশের মেয়েদের সাথে জড়াতে না চাওয়ার কিছু কারণের মাঝে একটা কারণ ছিল, তার ধারণা মেয়েরা ভালোবাসতে জানে না। সত্যিই সন্ধ্যা তাকে ভালোবাসলো না। ভালোবাসলে তো একটু হলেও বিশ্বাস করত, কিন্তু সন্ধ্যা তো আবেগে ভেসে তাকে তার কিছু অনুভূতি জানিয়েছিল। সময়ের সাথে সেসব আবেগ উড়েও গিয়েছে। আকাশ যেসব কারণে মেয়েদের সাথে জড়ানোর ব্যাপারে কখনো বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায়নি, সেসবের মাঝে একটা কারণ তার সাথে ফলে গেল। আসমানি নোয়া ছেলের সামনে এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ আগে। আকাশ যেই যে মাথা নিচু করে স্ট্যাচু হয়ে বসে আছে, একটু নড়চড় নেই। আসমানি নোয়ানের হাতের বরফ, থাপ্পড় দুটো খুব জোরে দিয়েছিল। আকাশের ফর্সা গালে হাতের ছাপ পড়েছে। আসমানি নোয়ান নিচে থাকতে খেয়াল করেছে এটা। ছেলের কষ্টে তার বুকটা ভারী হয়ে আসছে। মৃদু স্বরে ডাকল, আব্বা। মায়ের কণ্ঠে আকাশ মাথা উঁচু করে তাকায়। আকাশের লাল চোখ জোড়া আসমানি নোয়ানের চোখে পড়ে। তিনি মৃদু স্বরে বলেন, তুমি তো জানো আব্বা, জান্নাতের সাথে কত কিছু ঘটছে। এরপরও ওর সাথে এরকম ব্যবহার করলে ওর মানসিক অবস্থা খারাপ হইয়া যাইব। আকাশ হঠাৎই উঠে দাঁড়িয়ে তার মাকে জড়িয়ে ধরে, ভাঙা গলায় বলে, আমি সব জানি মা, কিন্তু সন্ধ্যা মালতী আমার থেকে শুধু পালাতে চাইছিল। তুমি জানো, ও অন্য একটা ছেলে হাত ধরে হাঁটছিল মা। এসব দেখে আমার মাথায় ঠিক ছিল না। ও আমায় ভুলে গিয়েছে মা। সন্ধ্যা মালতী আমাকে বলে গিয়েছিল আমি যেন কোন এক সন্ধ্যায় ওকে মনে করি, কিন্তু সন্ধ্যা মালতী আমাকে মনে রাখতে বলে ও নিজে আমাকে ভুলে গিয়েছে মা। আকাশের কণ্ঠ রোধ হয়ে আসে। আসমানি নোয়ানের চোখ জোড়া ভিজে যায়। তার ছেলে কয়টা মাস হলো কত কষ্ট পাচ্ছে সে তো জানে। কি বলবেন তিনি? কিন্তু সন্ধ্যাকেই বা কি বলবেন? মনের উপর কি কারো জোর চলে? আসমানি নোয়ান আকাশের পিঠে হাত বুলিয়ে বলেন, আব্বা তুমি নিজেকে একটু শক্ত করো, আমি জান্নাতেরে বোঝামো। আকাশ তার মাকে ছেড়ে ঝাপসা চোখ জোড়া মুছে নেয়। আবারও ডিভানে বসে চোখ জোড়া বুঝে বলে,
তুমি যাও মা, আমার ভালো লাগছে না। আসমানি নোয়ান ছেলের পানে চেয়ে রইল। ছেলেকে কি বলে সান্ত্বনা দেবেন তিনি? তার কাছে যে শব্দ নেই। দীর্ঘশ্বাস ফেলে আকাশের গালে বরফ লাগালে আকাশ ছ্যাত করে উঠে বলে, কি করছো? বরফ লাগিয়ে দিচ্ছি, গাল লাল হয়ে আছে। আকাশ মায়ের হাত সরিয়ে দিয়ে আবারও চোখ বুজে নেয়। বাঁ হাত কপালের উপর রেখে বিষণ্ণ কণ্ঠে বলে, আমার উপরে ব্যথা লাগেনি মা, পারলে ভেতরে ব্যথা সারানোর মলম আমার সন্ধ্যা মারুতিকে এনে দাও। আসমানি নোয়ান অসহায় চোখে চেয়ে রইল ছেলের পানে। অনেকক্ষণ থেকে টেবিলের উপর আকাশের ফোন বাজছে। আকাশ বিরক্ত হয়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ফোন নিয়ে রিসিভ করে কানে ধরে। উপাস থেকে নিয়াজ বিচলিত কণ্ঠে বলে, আকাশ, খুবই ইম্পর্ট্যান্ট কথা বলতে কল করেছি, গুড নিউজ বলতে পারো। আকাশ ভ্রু কুঁচকে বলে। কি? নিয়াজ দ্রুত বলে, তোমার বউ সন্ধ্যা আর ওর ভাই কি যেন একটা নাম, ওরা দুজনেই বেঁচে আছে, ভাবো একবার। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, তোমার কি খেয়ে দেওয়ার কাজ নেই? ডাক্তার হয়ে এত ফালতু টাইম কোথায় পাও? পেশেন্টদের বসিয়ে রেখে ফালতু কাজে বিজি থাকো। এর জন্যই তোমার হসপিটাল পেশেন্টরা সুস্থ হয় না সহজে। আকাশের কথা শুনে নিয়াজ চোখ মুখ কুঁচকে নেয়। মানে এই আকাশের ভালো করতে গিয়ে এখন তাকেই কথা শোনাচ্ছে। ভাবলো এই বইয়ের শোকে আধ পাগল হয়ে আছে, খবরটা দিলে খুশি হবে। উল্টে তাকেই কথা শোনাচ্ছে। তার ভালো মানুষ হওয়াই ভুল হয়েছে। আকাশের মার খেয়েও আবার তারই উপকার করতে যায়। নিয়াজ রেগে বলে, আমি তোমার উপকার করছিলাম। আকাশ রেগে বলে, আমি বলেছি তোমাকে আমার উপকার করতে। নিয়াজ বিরক্ত হলো। সত্যিই সে রোগীকে ওয়েটিংয়ে রেখে একে সংবাদ দিতে এলো। কিন্তু ব্যবহার দেখে নিয়াজের নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। তবুও নিজেকে দমালো। ভাবলো আকাশ হয়তো ভাবছে সে মজা করছে, কিন্তু না, সে তো আজকে দেখলো ওই ইরা নামের মেয়েটার সাথে এরা সবাই। অতঃপর বলে, তুমি বিশ্বাস করছো না তো? ওরা হসপিটালেই আছে, ওয়েট, আমি পিক উঠিয়ে দিচ্ছি। আকাশ রেগে বলে। সন্ধ্যা মালতের পিক উঠালে তোমার দু হাত একদম কেটে ফেলবো নিয়াজ। নিয়াজ হতাশ হয়ে বলে। রাখছি। আকাশ এবার শান্ত কণ্ঠে বলে। ওরা হসপিটালে কি করছে? নিয়াজ ভাবলেশীন হয়ে বলে, এসে দেখে যাও, আমার সময় নেই, পেশেন্ট ওয়েট করছে। আকাশ বিরক্ত হয়ে বলে। বলো। নিয়াজ একটু হেসে বলে। প্লিজ, বললে বলতে পারি। নিয়াজের ফাজলামি ধরতে পেরে আকাশ রেগে বলে। থাপ্পড় খাবে? নিয়াজ বিরক্ত হলো, কিন্তু আর কথা না বাড়িয়ে বলল, ইরা নামের একটি পেশেন্টের সাথে আছে দেখলাম। আকাশ অবাক হয়ে বলে। কোন এরা? আমি কিভাবে জানবো কোন ইরা? পিক উঠিয়ে দাও তো। নিয়াজ চোখ বড় বড় করে বলে। পাগল নাকি? মেয়েদের পিক তুলতে গিয়ে গণপিটানি খাবো? আকাশ ভাবলেশীনভাবে বলে, তো খাও। কেমন বেয়াদব দেখো, কিভাবে তাকে মার খেতে বলছে। নিয়াজ রেগে খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হলো। আসমানি নোয়ান এগিয়ে এসে বলে, কোন ইরা আব্বা? আকাশ ফোন রেখে বলে। বুঝতে পারছি না মা, রেডি হতো, হসপিটালে গিয়ে একটা খোঁজ নেই। আসমানি নোয়ান সম্মতি দিলেন। দীর্ঘশ্বাস ফেললেন একটা। আর সময় নষ্ট না করে রেডি হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ, আসমানি নোয়ান আর শিমু হসপিটালে এসে আইসিইউ রুমের বাইরে ইরার মাকে পেয়েছে। ইরার মা আসমানি নোয়ান দুজনেই দুজনকে দেখে ভীষণ অবাক হয়। এরপর ইরার মা আসমানি নোয়ান আকাশকে সব ঘটনা বললে আসমানি নোয়ান কান্নায় ভেঙে পড়েন। আকাশ চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ইরার মা হিজাবের কোনা দিয়ে চোখ মুছলেন। শিমুর মুখে বিস্ময়ের ছাপ, সাথে ইরার কথা ভেবে মলিন মুখে দাঁড়িয়ে আছে। ইরা যে তাদের আপন কেউ এটা সে আজকেই জানল। তার মাকেও কল করে জানিয়েছে। ইরাকে দেখতে আসছে সে। শিমু সবার উপর একটু রেগে আছে, তাকে কেউ কিছু জানায়নি এজন্য। আসমানি নোয়ান নাক টেনে আফসোসের সুরে বলে, তুমি ইরার মায়েরে একটা খবর দিলা না ভাবি? আকাশ এই শহরে কত খুঁজেছে তোমাদের, আমি তো তোমার আব্বার বাড়িও চিনতাম না। ইরার মা মলিন গলায় বলে, তোমার স্বামীকে খুব ভয় লাগে আসমানি, আমার আদমরা মেয়েটার যদি কিছু করে ফেলতো সেই ভয়ে তোমার সাথে যোগাযোগ করার সাহস পাইনি। আসমানি নোয়ান কাঁদতে কাঁদতে বলেন, আমার ভাইজানের একটা খবর দিতে পারতে। এই কাজটা একদম ঠিক করো নাই। আমি আমার ভাইজানকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। ইরার মা কিছু বলল না। আকাশের বাবাকে ভরসা করেন না তিনি। আল্লাহ না করুক তাদের যদি কিছু করে দিত। সে জানে তার জায়গা থেকে সে কেমন পরিস্থিতি ছিল।
আকাশ গটগট পায়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। এত চাপ নিতে পারছে না সে। তার বাবার আর কয়টা কুকীর্তি সে ছেলে হয়ে হজম করবে? একদিকে বলতে গেলে সন্ধ্যাকে হারিয়েই ফেলেছে, এতেই আধমরা হয়ে গিয়েছে। সাথে বাবার করা কাজ একটার পর একটা সামনে আসছে। দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে দাঁড়িয়ে রইল। কাপা কণ্ঠে বিড়বিড় করল, আল্লাহ সহ্য শক্তি দাও। ইরার মা শিমুকে নিয়ে একটুখানি ক্যান্টিনে গিয়েছে। আসমানি নোয়ান নিজেকে সামলে আইসিইউ রুমে প্রবেশ করতে গেলে তখনই রুম থেকে সৌম্য বেরিয়ে আসে। আসমানি নোয়ান অবাক হয়ে বলেন, তুমি এইখানে? সৌম্য নিজেও অবাক হয় আসমানি নোয়ানকে এখানে দেখে। আকাশের ফ্যামিলিটাকেই তার সহ্য হচ্ছে না, সেখানে আবারও ইনি, তাও আবার ইরার রুমে যেতে চাইছিল। ইরার সাথে খারাপ কিছু করবে নাকি? অতঃপর রেগে বলে, আপনি এখানে কেন এসেছেন? বের হন এখান থেকে। আসমানি নোয়ান হতভম্ব হয়ে যায়। সৌম্যর ব্যবহার তার একটু ভালো লাগলো না, তবুও নিজেকে সামলে বলে, সামনে থেকে সরে দাঁড়াও। আমি ইরা মাকে দেখতে এসেছি। আর ভালোভাবে কথা বলো, আমি তোমার গুরুজন। সৌম্য আগের চেয়েও দ্বিগুণ রেগে যায়। অতঃপর রাগান্বিত স্বরে বলে, আপনাদের মতো মানুষদের সাথে আমি এর চেয়ে ভালোভাবে কথা বলতে পারি না। আমি কখনোই আপনাকে ইরার রুমে ঢুকতে দিব না। আপনারা আসলেই মানুষ তো, আর কত মানুষের ক্ষতি করবেন। আসমানি নোয়ানের এবার সহ্য করতে না পেরে সৌম্যর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। তখনই সেখানে আকাশ, ইরার মা আর শিমু এসে দাঁড়ায়। সৌম্যর বলা লাস্ট কথাগুলো আর আসমানি নোয়ানের সৌম্যকে থাপ্পড় মারা দেখে সকলে হতভম্ব হয়ে যায়। আসমানি নোয়ান সৌম্যর উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলেন, তুমি ভীষণই বেয়াদব একটা ছেলে। জ্যোৎস্নার ছেলে এরকম কি করে হতে পারে? আমি তো ভাবতেই পারছি না। ভুলেও আমার সামনে বেয়াদবি করবে না। আমি আমার সন্তানদের যতটা ভালোবাসতে জানি, ততটাও শাসনও করতে জানি। তোমাকে আদব শেখাতে আমার দুদিনও সময় লাগবে না। কথাগুলো আসমানি নোয়ান শক্ত করে বললেও তার চোখের কোণে পানি লেগে আছে। আকাশ এগিয়ে এসে তার মাকে সরিয়ে দিয়ে সৌম্যর কলার ধরে সাইড দিকে নিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই ইরার রুমে ঢুকতে না দে আর কে? আমি আমার মামাতো বোনের রুমে যাব, আমার মা তার ভাতিজির রুমে যাবে, তুই বাধা দে আর কে রে? সৌম্য বিষয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মামাতো বোন? ইরা তো তারও মামাতো বোন। আকাশ আবারও সৌম্যকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য পড়তে পড়তে বেঁচে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার চোখে মুখে বিস্ময়। আসমানি নোয়ান আর ইরার মা এগিয়ে এসে আকাশকে টেনে সরিয়ে দিলে আকাশ সৌম্যর দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে আইসিইউ রুমে প্রবেশ করে। আকাশের মা দুর্বল শরীরটা টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসল। মন শরীর দুর্বল লাগছে তার সব। ইরার মা এগিয়ে এসে অবাক হয়ে বলে, তুমি তো এমন ছেলে নও সৌম্য, কাউকে অসম্মান করে কথা বলো না। তাহলে তোমার খালার সাথে এমন করলে কেন বাবা? সৌম্য বিস্ময় চোখে তাকায় ইরার মায়ের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে আসমানি নোয়ানের দিকে তাকালে দেখল ভদ্রমহিলা মায়া মায়া দৃষ্টিতে সৌম্যর দিকে চেয়ে আছে, চোখ জোড়া জলে ভরা। সৌম্য আসমানি নোয়ানের দিকে দৃষ্টি দেখে ঢুকিল। এরপর থেমে থেমে বলল, উনি আমাদের কে আন্টি? ইরার মা অবাক হয়। সে তো ভেবেছিল ইরা সবাই সবাইকে চেনে, তার কারো সাথে যোগাযোগ নেই, তাই সে এসব খবর জানে না। অতঃপর কণ্ঠে বিস্ময় ঢেলে বলেন, আসমানি তোমার বড় খালা, আর শিমুর মা ওর নাম। তারা সে তোমার ছোট খালা, আর জ্যোৎস্না তো তোমার ইমা। তোমাকে যে সেদিন বললাম তোমার মায়েরা 3 বোন, তুমি জানতে না? সৌম্য বাকহীন হয়ে চেয়ে রইল আসমানি নোয়ানের পানে। ইরার মা এগিয়ে গিয়ে বলে, আসমানি তুমি সৌম্যকে চিনতে না? আসমানি নোমান মলিন গলায় বলেন, চিনতাম না, আগে তো কখনো দেখিনি ওকে। জান্নাতকে আনার পর চেহারা দেখে মনে হয়েছিল এটা আমার বোনের ছেলে। একটু থেমে সৌম্যর দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলেন, ওই কুলাঙ্গার বাপ আমাকে বলেছিল সৌম্য নাকি সন্ধ্যার সৎ ভাই। আকাশের বাপ আর এই সৌম্যর বাপ, এই দুটো মানুষের পরিণতি যে কত ভয়ঙ্কর হবে এটা তুমি কল্পনাও করতে পারবা না ভাবি। আমার সহ্যের সীমা ভেঙে দিল এই দুটো মানুষ। কথাগুলো বলেই থামল আসমানি নোমান। আজ আর আঞ্চলিক ভাষায় কথা বললেন না তিনি। আসছে না কেন যেন। সৌম্য স্তব্ধ চোখে চেয়ে আছে। তার অনুভূতি ঠিক কি নিজেও বুঝতে পারছে না। সন্ধ্যা রুম থেকে বাইরে বেরোতে যাচ্ছিল, তার আগেই বাইরে প্রত্যেকের বলা কথা সব শুনেছে, সাথে বুঝেছেও। তার মাথা ঘুরছে, এটা কোথায় এসে পড়ল, যেন সব একই সূত্রে গাথা। হঠাৎই দরজা ঠেলে ভেতরে আকাশকে ঢুকতে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়।
আকাশ সন্ধ্যাকে দেখে অবাক হলো না। মাত্র রাগ করে এই রুমে প্রবেশ করলেও সন্ধ্যার মুখ দেখে চোখে মুখে শীতলতা ভর করে। কিছুক্ষণ আগে বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা যেন আকাশের মনে কিছু সময়ের জন্য ঢেকে গেল। তার শুধু মনে পড়ল সে সন্ধ্যাকে বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা আটকে দিয়েছিল। তখন বলেছিল সামনে দেখলে জ্যান্ত কবর দেবে। অথচ এখন সব ভুলে খেই হারিয়ে সন্ধ্যাকে জড়িয়ে নেয়। অপরাধী নেয় বলে। সরি। সন্ধ্যা ঢোক গিলল। আকাশের ব্যবহারে সে অবাক না হয়ে পারে না। সে কত কিছু করলো, মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আসার পথে বাইকে বসে বসে এটার জন্য চোখের পানি ফেলেছে সে। অথচ এখন আকাশ নিজেই তাকে সরি বলছে। ভাবনার মাঝে আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার গালে দুহাত রেখে নরম কণ্ঠে বলে, ঘৃণার পরিমাণ কমাও, এত লোড নিতে পারি না, দুর্বল হার্টের পেশেন্ট আমি। সন্ধ্যা আকাশের কথার আগা মাথা কিছুই বুঝল না। আকাশের দিকে বোকা চোখে চেয়ে রইল। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে তাকিয়ে আছে, যেন কত শান্ত এক প্রেমিক। অথচ কয়েক সেকেন্ড আগে রাগে টকবক করছিল। সম্মুখে কিভাবে বলল? সন্ধ্যা আকাশের বলা কথাগুলো এখানে দাঁড়িয়েই শুনল। সন্ধ্যা ঠিক হজম হয় না। মানুষ এত দ্রুত কিভাবে রং পাল্টে ফেলে? আকাশের দৃষ্টির সাথে তার দুগালে হাত রাখায় সন্ধ্যার কেমন যেন অস্বস্তি হলো। সে আকাশের থেকে দূরে সরতে চাইল। তখনই আসমানি নোয়ান ভেতরে প্রবেশ করে সন্ধ্যার হাত ধরে টেনে তার পাশে এনে দাঁড় করায়। আকাশ বিরক্ত চোখে তাকায়। মাকে দেখে কিছু বলতে চায়, তার আগেই আসমানি নোয়ান চোখ পাকিয়ে বলে, তুমি আবার আমার জান্নাতেরে নিয়ে টানাটানি করতেছো? আকাশ অসহায় চোখে তাকালো, যেন আকাশ এক বাচ্চা আর তার মুখের সামনে থেকে তার প্রিয় খাবার ছিনিয়ে নিয়েছে। রিয়াকশনটা এমন। দৃষ্টি ফিরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা তার দিকেই চেয়েছিল। সে তাকাতেই মাথা নিচু করে নিল। আসমানি নোয়ানের দিকে একটু চেপে যায়। আকাশ বিরক্ত হয়ে বলে, তোমার জান্নাতকে তো আমি খাচ্ছিলাম না, শুধু একটু ধরেছিলাম। কথাটা বলে সন্ধ্যার দিকে এগিয়ে এসে রেগে বলে, দেখি তো তোমার জান্নাতের কোথাও ফোসকা পড়লো নাকি? ফোসকা পড়ে মলম লাগিয়ে দিচ্ছে। সন্ধ্যা আসমানি নোয়ানের পিছনে লুকায়, ভীত চোখে তাকায় আকাশের দিকে। আসমানি নোয়ান আকাশকে ঠেলে জবাব দেয়, ধরতেও পারবা না ওরে, বুঝছো? আকাশ অসহায় চোখে তাকালো, সন্ধ্যার দিকে তাকালো। ভাবনায় আসে সন্ধ্যা তাকে দেখে ভয় পায় কেন। আবার ভাবলো দেখা হওয়ার পর থেকে যা হাইপার হয়েছিল, ভয় পাওয়াটাও হয়তো স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, মেয়েটা তাকে ভুলে গিয়েছে। স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেলে যেমন হয় তেমন। আবার ভাবলো তাদের কি প্রেমের সম্পর্ক ছিল না তো। 11 মাস আগে যখন সন্ধ্যা তাদের বাড়ি ছিল, সন্ধ্যার রিয়াকশন এখনকার মতোই সেম ছিল। মাঝখানে শুধু আবেগের বশে তাকে দুটো চিঠি দিয়েছিল, অর্থাৎ তাদের শুধু নামেই বিয়েটা হয়েছিল। তারপর সে মানে না মানে বলতেই বউ হারিয়ে প্রায় বছর ঘুরে বউয়ের বিরহ পালন করলো। মানে মানে প্রেম না হতেই সে বিরহের আগুনে পুড়ে হৃদয়ের ছাড়খার অবস্থা। এদিকে বউ তার নামেই রয়ে গেল। সে একা একাই ভালোবেসে এখন কন্ট্রোল লেস হয়ে যাচ্ছে। আর ওদিকে সন্ধ্যা তাকে দেখে শুধু ভয় পাচ্ছে। আকাশ হতাশার শ্বাস ফেলল। মনে হচ্ছে তাকে এখনোই 18 বছরের বাচ্চাদের মতন তার বউয়ের পেছনে ঘুরঘুর করতে হবে। ঠিক যেমন কোনো কিশোরী বয়সের ছেলে কোনো মেয়েকে পছন্দ করে দিনের পর দিন সেই মেয়ের পেছনে ঘুরঘুর করে, মেয়েকে রাজি করায়। তেমনি সে 30 বছর বয়সী এক সভাপতি হয়ে বউয়ের পেছে ঘুরঘুর করে কোনো একদিন হয়তো তার সন্ধ্যার হাত ধরার অনুমতি পাবে। আকাশের চোখে মুখে অসহায়ত্ব। তার বউয়ের মনে প্রেম তো নেই, উল্টে তাকে ঘৃণা করে বসে আছে। সে কবে তার সন্ধ্যা মালতীর মন থেকে ঘৃণা দূর করবে? কবে একটু ভালোবাসার ফুল ফোটাবে? তারপর গিয়ে বউয়ের হাত ধরতে পারবে? বাকি সব তো দৌড়িয়ে থাকলো। এসব ভেবে আকাশের ঘাম ছুটল। বিরক্ত হয়ে বলল, শর্ত, নিজের মাই আমার শত্রু। কথাটা বলে ইরার বেডের দিকে এগিয়ে যায়। আসমানি নোয়ান কিছু বললেন না। এক হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিলেন নিজের সাথে। সন্ধ্যা ঝাপসা চোখে আসমানি নোয়ানের দিকে চেয়ে রইল। তার মাকে তার ঠিক করে মনেই নেই। তাকে যে জান্নাত নামে ডাকতো সেটাও মনে নেই। শুধু জান্নাত নামটা তার পরিচিত ঠেকত। আসমানি নোয়ান কেন তাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসতো আজ সন্ধ্যা বুঝল। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, এই মানুষটা তারই মায়ের বোন। আসমানি নোয়ান সন্ধ্যার গালে হাত বুলিয়ে বলে, কাঁদিস না মা, আমি তো মরে যাইনি।
সন্ধ্যা ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে স্বাভাবিক করে। এরপর তার ফোনে কিছু লিখে আসমানি নোয়ানের দিকে তাক করে, যেখানে লেখা, তুমি সত্যি আমার নিজের খালাম্মা? আসমানি নোয়ান লেখাটা পড়ে মলিন মুখে সন্ধ্যার দিকে তাকায়। মলিন গলায় বলে, তোর মা জ্যোৎস্না আমাগো সব ভাই বোনের খুব আদরের আসছিল। সন্ধ্যা আবারও টাইপ করে। তাহলে তুমি আমাকে কেন বলেছিলে আমার মা তোমার বান্ধবী? তুমি আমার খালাম্মা এটা আগে কেন বলনি? আসমানি নোয়ান সন্ধ্যার কপালে চুমু খেয়ে ধরা গলায় বলে, কোন মুখে কইতাম মা? তোর খালা বাচ্চা থাকতেও তুই এত কষ্ট করলি। আমি বাচ্চা থাকতে আমাগো জ্যোৎস্নার কলিজার টুকরাটা এত কষ্ট করছে। এইসব ভাবলে আমার দম আটকায় আসতো, নিজের কাছে লজ্জা লাগতো, তাই তখন কইতে পারি নাই। পরে যে কমু, তার আগেই তো হারাইয়া গেলি। তোর ভাইটা নিজেই এটা জানার পর ওর সাথে বইসা দুইটা কথা কমু, কিন্তু কাউরে আর খুঁজেই পাইলাম না। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দুহাতে আসমানি নোয়ানকে জড়িয়ে ধরে। তার ভাইয়ের পর আসমানি নোয়ান একজন মানুষ ছিল যে সন্ধ্যাকে খুব ভালোবাসত। সন্ধ্যার খুব পছন্দের একজন মানুষ আসমানি নোয়ান। সন্ধ্যার খুব মনে পড়ত আসমানি নোয়ানকে। আর আজ যখন জানলো সেই পছন্দের মানুষটি তার নিজের মানুষ, তখন সেই অনুভূতি কাকে বোঝাবে? সে তো জানতো তার আর সৌম্য ভাইয়ার তারা একে অপরের ছাড়া আর কেউ নেই। আসমানি নোয়ানের চোখের কোণে পানি। সন্ধ্যার পিঠে আলতো হাত বুলায়। তার জ্যোৎস্না কলিজার দুইটা বেজে আছে দেখার পর দেখে সে যেন নতুন একটা জীবন ফিরে পেয়েছে। আকাশ ভ্রুকুচকে চেয়ে আছে তার মা আর সন্ধ্যার দিকে। এখানে কি হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না। এই রুমে প্রবেশ করার পর সে সন্ধ্যাকে দেখেছিল, আশেপাশের কোনো কথা তার কানে ঢোকেনি। এখন তার মা আর সন্ধ্যার হাবভাব দেখে মনে হচ্ছে বড়সড় কিছু ঘটে গিয়েছে। কিন্তু কি? তার মায়ের সব কথা তো তার মাথার উপর দিয়ে গেল। ভ্রুকুচকে বলে, কি হয়েছে মা? আসমানি নোয়ান সন্ধ্যাকে ছাড়িয়ে তার চোখ মুছল। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে কাঁদতে দেখে বিচলিত কণ্ঠে বলে, ও কাঁদছে কেন মা? কথাটা বলে আকাশ সন্ধ্যার দিকে এগিয়ে আসতে নিলে আসমানি নোয়ান বিরক্ত হয়ে বলে, আবার এদিকে আসতেছস কেন? তোমারে আমি বাড়িতে বুঝাইয়া কইলাম না? মায়ের কথায় আকাশ থেমে যায়। অসহায় চোখে সন্ধ্যার দিকে তাকায়। আসমানি নোয়ান সন্ধ্যার হাত ধরে ইরার বেডের দিকে যেতে যেতে মৃদু স্বরে বলেন, একটু পর সব বুঝাইয়া কইতাছি, ধৈর্য ধরো। আকাশ আর কিছু বলল না, তবে দৃষ্টি মাথা নিচু করে রাখার সন্ধ্যার পানে। দীর্ঘশ্বাস ফেলে ইরার বেডের অপর পাশে গিয়ে দাঁড়ায়। ইরার ঘুমন্ত মলিন মুখটা দেখে তার খুবই খারাপ লাগলো। সে জানতো না ইরা তার মামাতো বোন। ইরার বাবা তার মামা এটাও জানতো না। ভদ্রলোকের সাথে ব্যবসার সূত্রে অনেকবার দেখা হয়েছিল তার, অথচ তার বাবা মা মামাকেও তাকে এই সম্পর্কের কথা জানায়নি। না জানানোর কারণও জানে না। এমনকি তার যখন ইরার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তখনও জানতো না এসব। কথাটা ভাবতে কেমন যেন লাগলো আকাশের। মামাতো বোন যদিও, কিন্তু বোন তো শিমুর মতোই বোন। পার্থক্য শুধু শিমু খালাতো বোন আর ইরা মামাতো বোন। বোনের সাথে বিয়ে, একদম যাচ্ছে তাই অবস্থা। কথাটা ভাবতে আকাশের মুখে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ইরাকে সে প্রথম দেখেছিল যেদিন ইরা তাকে একটা ক্যাফেতে ডেকে বলেছিল বিয়ে ক্যান্সেল করতে। সেও বলেছিল মিস ইরা বিয়ে ক্যান্সেল, সাথে আপনি সম্বোধন করেছিল। ছোট বোনকে কত সম্মান দিয়ে দিয়েছিল। কথাটা ভেবে আকাশ মনে মনে একটু হাসল। কিন্তু ইরার অবস্থা দেখে মন খারাপ হয়। আগের আকাশ হলে ভালোবাসা শব্দটা শুনলে সে বিদ্রুপ করত, কিন্তু এখন ইরার অবস্থাটা সে নিজেই ফিল করতে পারছে। সবচেয়ে বড় কথা, একটা ছেলের জন্য ইরার এই অবস্থা। ইরার মা তো তাই বলল, তাও আবার ছেলেটা নাকি সৌম্য। সৌম্যর উপর আগে থেকে তো মেজাজ নষ্ট হয়েছিলই। সন্ধ্যাকে তার থেকে নিয়ে আসার জন্য এখানে এসে আবার জানলো সৌম্যর জন্য ইরার এই অবস্থা। ইরার বাবার দোষ সেটা আকাশ জানে, কিন্তু সৌম্য কি কম কষ্ট দিয়েছে ইরাকে? ইরা তো একদিনের ঘটনায় কোমায় চলে যায়নি। দীর্ঘদিন চাপা কষ্টের ফল এটা। সন্ধ্যা হারিয়ে যাওয়ার পর তার মা হঠাৎ ইরাদের খোঁজ করে। মায়ের কথা অনুযায়ী আকাশ ইরাদের খোঁজ করলেও কোনো খোঁজ পায় না। ইরাদের জন্য মায়ের এত হাইপারে সে অবাক হয়েছিল। এরপর তার মাকে জিজ্ঞেস করলে আসমানি নোমান ছোট করে বলেছিল ইরা তার ভাইয়ের মেয়ে। আকাশ আরও অবাক হয়েছিল, তার বাবাও এই কথা জানত।
আকাশ আরও কিছু জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু আসমানি নোয়ান প্রায় সব সময় অসুস্থ থাকতো। সেও সন্ধ্যার জন্য পুরো ছন্নছাড়া টাইপ হয়েছিল, যার ফলে এসব নিয়ে আর ঘাটেনি। কথাগুলো ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলে, বাঁ হাত বাড়িয়ে ইরার মাথায় রাখে। বড় ভাইয়ের স্নেহের আলতো স্পর্শ দেয় ইরার মাথায়। মনে মনে বিড়বিড় করে, দ্রুত সুস্থ হও, তোমার সাথে পরিচিত হতে চাই বন্টু। আকাশের কাজে সন্ধ্যার চোখে মুখে কিছুটা বিস্ময়। সে জেনেছে তাদের সকলের সম্পর্ক। সবসময় তার ভাইকে নিজের প্রতি যত্ন নিতে দেখেছে। ইরার প্রতি আকাশের এটুকু যত্ন সন্ধ্যার ভালো লাগলো। একটু পর আকাশ ইরার মাথা থেকে হাত সরিয়ে নেয়। সামনে তাকালে সন্ধ্যার সাথে চোখাচোখি হলে সন্ধ্যার সাথে সাথে মাথা নিচু করে নেয়। আকাশ একটু হাসল। এরপর বাইরে যেতে নিলে আসমানি নোয়ান মৃদু স্বরে বলে, কোথাও যাইও না আব্বা, আমার কথা আছে, পারলে একটি কেবিন নাও। আকাশ মায়ের কথা শুনে নীরব সম্মতি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আসমানি নোয়ান ইরার দিকে তাকিয়ে আছে। নরম মনের মানুষ তিনি। ইরার এমন অবস্থা দেখে সে না চাইতেও নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। একটু ঝুঁকে ইরার কপালে একটা চুমু খায়। মৃদুস্বরে বলে, আম্মা তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও। সন্ধ্যা ডান হাতে চোখের কোণে লেগে থাকা পানি মুছে নেয়। ইরা খুব চঞ্চল মেয়ে। সন্ধ্যার সাথে কত হেসে হেসে কথা বলতো, যদিও ভিডিও কলে, কিন্তু ফোনের ভেতরেই যেন তাকে কত আদর করত। সন্ধ্যার শুধু সেসব দিনের কথা মনে পড়ছে। আকাশ তার মায়ের কথা অনুযায়ী একটা কেবিন নেয়, যেখানে আপাতত সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আসমানি নোয়ান, তার ছোট বোন, তারা যিনি শিমুর মা, শিমু, ইরার মা, সবাই। অন্যদিকে আকাশ আর সৌম্য কিছুটা পাশাপাশি, তবে মাঝে অনেক দূরত্ব আছে। দুজনের মুখের এক্সপ্রেশন এমন যেন দুজন দুজনের শত্রু। যদিও সৌম্য একটু পরপর আকাশকে দেখছে। ইরা তার মামাতো বোন, এটা তার একটু আধটু হজম হলেও আকাশ যে তার খালাতো ভাই, এটা একদমই হজম করতে পারছে না সে। মাথা হ্যাং হয়ে যাচ্ছে। সৌম্যর দৃষ্টি খেয়াল করেছে আকাশ। বিরক্ত হচ্ছে সে। আজব, সে কি এলিয়েন নাকি? এভাবে দেখছে কেন এই ছেলে? এক পর্যায়ে না পেরে রেগে বলে, কি প্রবলেম তোমার? জীবনে দেখোনি আমাকে? এমনিতেই মেজাজ খারাপ আছে তোমার উপর, তার উপর একটু পরপর আমার দিকে এইভাবে চোরা দৃষ্টি দিয়ে কি বোঝাতে চাও? সৌম্য থতমত খেয়ে তাকায়। আকাশের গলার আওয়াজ জোরে হওয়ায় সবাই আকাশ আর সৌম্যর দিকে তাকায়। সৌম্য অস্বস্তিতে পড়ে যায়। আসমানি নোয়ান বলেন, আকাশ কি হইছে? আকাশ সন্ধ্যার দিকে তাকালে দেখলেও সন্ধ্যা সৌম্যর দিকে চেয়ে আছে। বিরক্ত হয়। এদের ভাই বোনের প্রবলেম কি? বোন ভাইয়ের দিকে চেয়ে থাকে, ভাই আবার তার দিকে চেয়ে থাকে। পুরোই বিরক্তিকর ব্যাপার। মানে তার বউ তাকে না দেখে বউয়ের ভাই তাকে দেখছে। সে যে দেখানোয় যেন চোখ সরাতে পারছে না। এর মধ্যে ইরা কি এমন পেয়েছিল কে জানে। আকাশ দু হাতের পাঞ্জাবির হাতা কুনুই থেকে আরেকটু উপর দিকে উঠায়। ডান হাতে গাল চুলকায়। হাতের চেইন ঘড়ির কবজি থেকে কিছুটা নিচের দিকে নেমেছে। আকাশ বুড়ো আঙ্গুল তার গালে চেপে রেখে আরেকবার সন্ধ্যার দিকে তাকায়, যার দৃষ্টি এখনও সৌম্যর দিকে। আকাশের ইচ্ছে করলে উঠে গিয়ে সন্ধ্যার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতে, আর কত ভাইকে দেখবে? পেটটা ভরলে অনুগ্রহ করে আমাকে একটুখানি দেখো। কথাগুলো মনে মনে বিড়বিড় করে আকাশ নিজের উপর বিরক্ত হলো। কি অবস্থা, সে তার সন্ধ্যা মালতীকে মারতে চায়। আস্তাগফিরুল্লাহ, বউকে মারা জায়েজ নয়, এসব ভাবাও পাপ। ফুস করে শ্বাস ফেলে আকাশ। এরপর তার মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, মেয়েরা আমার দিকে ফিরেও তাকায় না মা, আর ছেলেদের দৃষ্টি থেকে বাঁচতে পারে না। আমাকে কি দেখতে মেয়েদের মতো লাগছে, নাকি আজকালকার ছেলেদের ভেতরে প্রবলেম চলছে? আকাশের কথা শুনে সৌম্য আসমান থেকে পড়ল যেন। কি পরিমাণ মেন্টালিটির মানুষ হলে তাকে মিন করে উল্টাপাল্টা কথা বলছে। সৌম্য রেগে বলে, একদম ফালতু কথা বলবেন না। আকাশ চোখ ছোট ছোট করে বলে, ফালতু কথা বললে তোমার গায়ে লাগতো না, খাটিয়ে নির্ভেজাল কথা বলেছে বলেই তো তোমার গায়ে লাগলো। সৌম্য কটমট দৃষ্টিতে তাকালো। কিভাবে কথা আর প্যাঁচে ফেললো তাকে। সৌম্য আগে ভাবতো আকাশ কত ভদ্র, কিন্তু এনার মধ্যে ভদ্রের ভও নেই, শুধু একটু আধটু ভালো মানুষ আর কি। আকাশ পাত্তা দিল না সৌম্যর দৃষ্টি। সে তার মতো আরাম করে বসে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে রেখে আসমানি নোয়ানের দিকে চেয়ে বলল, মা, তোমার ইম্পর্টেন্ট কথা বলো, আমার কাজ আছে। সকলের দৃষ্টি একবার আকাশের দিকে তো আরেকবার সৌম্যর দিকে। এদের কাহিনী কেউ বুঝতে পারছে না। সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছে। আকাশের কথা তার মাথার উপর দিয়ে গেল। আকাশের দৃষ্টি মেঝেতে, চোখে মুখে বিরক্তি। আসমানি নোমান বলতে শুরু করলো, ঢাকার স্থানীয় আমরা, বাবা বড় ব্যবসায়ী ছিলেন, 4 ভাই বোন ছিলাম।
3 বোন 1 ভাই। বড় ভাই ইশতিয়াক আহমেদ, এরপর আমি, আমার পর ছোট বোন তারা, তারার পর আমাদের সবার আদরের ছোট বোন জ্যোৎস্না। আমি যখন কলেজে উঠি তখন আমাদের মা মারা যায়। এরপর আমাদের 3 বোনকে বাবার ভাই আগলে রাখে। এক সময় আমার আর তারার বিয়ে হয়ে যায়। জ্যোৎস্না তখন খুব বেশি বড় নয়, মাত্র এসএসসি দিয়েছে। কলেজে পা রাখার আগেই একজনের সাথে পালিয়ে যায়। ছেলেটি গ্রামেই ছিল, তার কিচ্ছু ছিল না। আমরা চিনতামও না সেই ছেলেকে। আমাদের ছোট্ট আদরের বোনটা আবেগে ভেসে আমাদের কারো কথা না ভেবে চলে গেল। ও জানতো ওই সম্পর্ক আমার বাবা ইশতিয়াক ভাইজান কেউ মানবে না, সেজন্যই পালিয়েছিল। মা মারা যাওয়ার পর বাবা একা হয়ে গিয়েছিল। এরপর আমার আর তারার বিয়ের পর বাবা আরও একা হয়ে যায়। ভাইজান ব্যবসা সামলায়। ছোট বোন জ্যোৎস্না ছিল বাবার কথা বলার সঙ্গী, সব সময় সেই বাবার পাশে থাকতো। জ্যোৎস্না এভাবে পালিয়ে যাওয়ায় বাবা মেনে নিতে পারেনি। সেই দিনই বাবা হার্ট অ্যাটাক করে। 2 দিনের মাথায় বাবা তার ছোট্ট মেয়ের শোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কথাগুলো বলে আসমানি নোমান থামলেন। গলা ভিজে এসেছে, পুরো কেবিন জুড়ে নিস্তব্ধতা। আসমানি নোমান কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করেন। বাবা মারা যাওয়ার পর ইশতিয়াক ভাইজান সবার সামনেই বলে দিল তার ছোট বোন জ্যোৎস্না আজ থেকে মৃত। যদি কেউ কখনো তার সাথে যোগাযোগ করে বা সামান্য হেল্প করে, তবে ইশতিয়াক ভাইজানের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। অথচ ছোট বোন ভাইজানের কলিজা ছিল। জ্যোৎস্না খুব মায়া করত। আমি, তারা, ভাইজান সবাই ফর্সা হলেও জ্যোৎস্না ছিল শ্যামলা। ভাইজান জ্যোৎস্নাকে মায়া বলে ডাকতো। আমি আর তারা জিজ্ঞেস করলে ভাইজান বলেছিল, তোরা জানিস না, শ্যামলা মেয়েদের মুখে খালি মায়া আর মায়া। আমার ছোট মায়ের মুখ, ও খালি মায়া দিয়ে ভরা, তাই আমি ওর নাম দিচ্ছি মায়া। সেই ভাইজান জ্যোৎস্নাকে ভুলে গেল। ভাইজান বাবা মায়ের চেয়ে জ্যোৎস্নার জন্য বেশি কাঁদতো। আমরা বুঝতাম, কিন্তু সেই উপর থেকে কঠোর ছিল। ভাইজান ঠিকই বলতো, শ্যামলা মেয়েদের মুখে শুধু মায়া দিয়ে ভরা থাকে। আমাদের ছোট জ্যোৎস্না ভাইজানের মায়া আমাদের সবাইকে খুব মায়া করত। এটুকু বলে আসমানি নোমান থামেন, তার পাশে বসা সন্ধ্যার দিকে তাকায়, এরপর তার সামনে বসা সৌম্যর দিকে। এরা দুজনেই তাদের ছোট্ট মায়ার প্রতিচ্ছবি। সৌম্য ও সন্ধ্যার চোখের কোণে চিকচিক পানি আসমানি নোমানের চোখ এড়ায় না। ভদ্রমহিলা মৃদু হেসে আবারও বলতে শুরু করেন। বাবা মারা যাওয়ার পর ভাইজানের যে কি হলো কে জানে। সেই সব জমি জমা আমাদের 3 ভাই বোনের মাঝে ভাগ করলো, দলিল করে দিল একেবারে। আমি আর তারা অবাক হয়ে শুধু ভাইজানকে দেখছিলাম। যেই ভাইজানের একদিন যায়নি জ্যোৎস্নাকে ছাড়া, সেই মানুষটা তাকে জমির 1 আনা করিও দিল না। সব আমাদের 3 ভাই বোনের মাঝে ভাগ করলো। ভাইজানের মুখের উপর কথা বলিনি আমরা। প্রায় 6 মাসের মাথায় হঠাৎ একদিন জ্যোৎস্না আমার নাম্বারে ফোন করে। আমি আর তারা কথা বলি ওর সাথে। বাবা মারা গেছে। জ্যোৎস্না বাবার জন্য খুব কাঁদলো। আমি জিজ্ঞেস করলাম ও কোথায় আছে, কিন্তু জ্যোৎস্না বলল না। বলল ভাইজান ওর স্বামীকে মেরে ফেলবে, ও ওর স্বামী ছাড়া বাঁচবে না, এভাবেই বলল। আমি আর তারা যে জ্যোৎস্নার সাথে কথা বলছি এটা ভাইজান দেখে নিয়েছিল। কোনো কথা ছাড়াই সেদিন ভাইজান আমাকে আর তারাকে গরুর মতো পিটিয়েছিল। আকাশের আব্বা আর শিমুলের আব্বার সাথে ভাইজানের হাতাহাতিও হয় সেদিন। ভাইজান আমাকে আর আকাশের আব্বাকে সাথে তারা আর ওর স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিল, আমার বাবার খুনির জ্যোৎস্না, ওকে সামনে পেলে ওকে সহ স্বামীকে জবাই করব। এরপর ভাইজানের আগের কথা অনুযায়ী আমরা জ্যোৎস্নার সাথে যোগাযোগ করায় ভাইজান আমাদের থেকেও মুখ ফিরিয়ে নিল। বছরের পর বছর গেল, কিন্তু ভাইজান সে কঠোরই থাকলো। সময় চলে যায়, ভাইজান একেবারে অচেনা হয়ে গেল। এরপর আমার আকাশ হলো, ধীরে ধীরে বড় হলো। কয়েক বছর পর শুনলাম ভাইজানেরও একটা মেয়ে হয়েছে, নাম রাখছে ইরা। আমি ভাবির সাথে যোগাযোগ করে লুকিয়ে ইরাকে দেখতে গেছিলাম। এরপর হঠাৎ একদিন তারার স্বামী মারা গেল। প্রায় অনেকগুলো বছর পর জ্যোৎস্না আমার সাথে আবারও যোগাযোগ করে। খুব কেঁদেছিল সেদিন। এত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই বলল না। শুধু বলল, আপা আমারে কিছু জমি দিবা? ভাইজান তো আমার জন্য কিচ্ছু রাখেনি। আমার একটা ছোট্ট জান্নাত আছে,
আর কারো না হোক, ওর জন্য হলেও একটু জমি দিবা তুমি আর তারা আপা? আমি জিজ্ঞেস করলাম, তোর মেয়ে হয়েছে জ্যোৎস্না? জ্যোৎস্না ছোট করে বলেছিল, ভাইজানের মায়ের মতোই হয়েছে, কিন্তু ভাইজান মনে হয় আমার মাইয়াদের পাইলে ও মেরে ফেলবে, তাই না আপা? আমি কি বলবো বুঝলাম না। জ্যোৎস্নার মায়াদের বলা শুনে আমি জিজ্ঞেস করলাম, তোর 2টা মেয়ে জ্যোৎস্না? কিন্তু আর কেন কথা ফেরত আসলো না? এরপর জ্যোৎস্নাকে আর পাইনি। আমি কল দিয়ে কখনো জ্যোৎস্নাকে পাইনি। কই থেকে কল করতো কে জানে। শান্তি করে 2টো কথাও বলতে পারিনি। এরপর আমি আর তারা আমাদের জমির থেকে অর্ধেক অর্ধেক করে জ্যোৎস্নার নামে দলিল করে দেই। জ্যোৎস্না লুকিয়ে ঢাকায় এসেছিল। দলিল হয়ে গেলে দলিলগুলো নিয়ে সে চলে যায়। একটা কথাও শুনতে পারিনি। কই থাকে তাও জানি না। জ্যোৎস্না যেন কাউকে ভয় পাচ্ছিল। ওইটাই ছিল জ্যোৎস্নার সাথে শেষ দেখা। অনেক খুঁজছি ওরে, খোঁজ পাইনি। বছরের পর বছর চলে গেল। মাঝখানে তারার স্বামী মারা গেল। আকাশ বড় হয়ে গেল, পড়াশোনা করতে বিদেশ গেল। ফেরত এসে ব্যবসায় জয়েন করলো। সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু আমি আর তারার জ্যোৎস্নার খবর পাইলাম না। ভাইজান তো এই শহরে থেকেও অচেনা হয়ে গেল।